কার্ডিওলজিটা হয়তো বা দুইটা ক্লাসে নেওয়া লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এই জন্য আমি সবার শেষে এটা রাখছি। তাহলে এই এই চ্যাপ্টারটা থেকে আপনার অনেক কোশ্চেন আসবে, 15 থেকে 20টা বা আরো বেশি থাকবে। তো একই দিনে 300 মার্কের পরীক্ষা হয়, এখানে অনেক কোশ্চেন থাকে কার্ডিওলজি। তো কার্ডিওলজির কোশ্চেন গুলো আসলে পারতে হবে ভালো মার্কস শেখানোর জন্য। বড় বড় চ্যাপ্টার গুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা একদম ডেভিডসনে করবো। তুমি ডেভিডসনের প্রত্যেকটা চ্যাপ্টার যেরকম শুরুতেই কিছু ওভারঅল এক্সামিনেশন পয়েন্ট দেয়, এগুলো আমরা একটু দেবো। তো আমরা যদি একদম একটা পেশেন্টের হ্যান্ডস থেকে শুরু করি, তাহলে এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে নেইলে এরকম স্প্লিন্টার হেমোরেজ থাকতে পারে। স্প্লিন্টার হেমোরেজের সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। এছাড়া সায়ানোসিস থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে। তো কার্ডিওলজির সাথে ক্লাবিং এর সম্পর্ক কি? অনেক সময় সায়ানোটিক কনজেনিটাল যে হার্ট ডিজিজ গুলো আছে, টেট্রালজি অফ ফ্যালোস, সেখানে কিন্তু ক্লাবিং থাকতে পারে। তো এই জিনিসগুলো আমাদের ছোট ছোট করে একটু মাথায় রাখতে হবে। আবার যখন আমরা নেকে চলে আসবো, আমরা যে জুগুলার ভেনাস প্রেশারটা দেখবো জেভিপি রেইসড কিনা। রাইট হার্ট ফেলিউরে জেভিপি রেইসড। আমরা ফেসে ম্যালার ফ্ল্যাশ দেখবো। ম্যালার ফ্ল্যাশটা মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টদের থাকে। আর ওরাল হাইজিনটা আমরা অবশ্যই দেখবো, কারণ যাদের পুয়ার ওরাল হাইজিন, সেসব পেশেন্টদের কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হওয়ার চান্স অনেক বেশি। আবার জ্যান্থালেজমা। জ্যান্থালেজমা কোথায় বেশি পাওয়া যায়? পুরো হাইপার লিপিডিমিয়াতে বেশি পাওয়া যায়, যাদের ফ্যামিলিয়াল হাইপার লিপিডিমিয়া। আবার এরকম টেন্ডন জেনথোমা পাওয়া যায়। টেন্ডন জেনথোমা পাওয়া যায় হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়া, আমরা সেটা কিন্তু ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে পড়েছি। হাইপার কোলেস্টেরল। লেগসে আমরা অনেক ফাইন্ডিং পেতে পারি, যেমন ভাস্কুলাইটিস থাকলে বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থাকলে লেগসে এরকম পারফিউরিক স্পট পাওয়া যেতে পারে। অনেক সময় কনজেস্টিভ হার্ট ফেলিউর পেশেন্টদের এরকম পেরিফেরাল এডেমা পাওয়া যেতে পারে। হ্যাঁ, টিস্যু পারফিউশন দেখার জন্য আমরা সোয়েটিং ইউরিন আউটপুট গুলো দিই। তবে সবসময় এই অবজারভেশন চার্টটা আমরা খেয়াল করি। পালস এক্সামিনেশন করার গুরুত্ব কি? কারণ পালসের ক্যারেক্টারের উপর বেসিস করে কিন্তু আমরা অনেক কমেন্ট করতে পারি। হ্যাঁ, যেমন পালস কি? এটা এটা হচ্ছে স্ট্রোক ভলিউম এবং আর্টারিয়াল কমপ্লায়েন্সটাকে ইন্ডিকেট করে। এটা হচ্ছে সাধারণত আমরা ব্রাকিয়াল আর্টারি বা ক্যারোটিড আর্টারি, এগুলো দেখে আমরা সাধারণত ভলিউমটা ভালো বুঝি। হ্যাঁ, যদি বলা হয় পালসের ভলিউম কোথায় ভালো বোঝা যায়, তাহলে সেটা বোঝা যায় ব্রাকিয়াল আর্টারি, ক্যারোটিড। সো অ্যাওর্টিক রিগার্জিটেশন, তারপরে অ্যানিমিয়া, সেপসিস, এসব কন্ডিশনে কিন্তু পালসটা বাউন্ডিং পালস। এবং পালস প্রেশার যেটা সিস্টোলিক ডায়াস্টোলিকের যে গ্যাপ ডিফারেন্স, সেটাও বেশি হয়। অ্যাওর্টিক রিগার্জিটেশনের পালসটা এরকম মনে হবে যেন অনেক বেশি হাই ভলিউম একটা পালস। অন দি আদার হ্যান্ড অ্যাওর্টিক স্টেনোসিসের যে পালসটা, সেটা হচ্ছে লো ভলিউম পালস, স্লো রাইজিং, উইক একটা পালস। তাহলে আমরা পালস চেক করে কিন্তু বুঝে যেতে পারি কোনটা অ্যাওর্টিক রিগার্জিটেশন আর কোনটা অ্যাওর্টিক স্টেনোসিস। তো এটা খুবই ইম্পর্টেন্ট। হার্ট অসকালটেশন করা কেন ইম্পর্টেন্ট? বিকজ অনেক সময় দেখা যায় যে সিস্টোলিক মারমার গুলো পালসের সাথে সিনক্রোনাইজ করে। অনেক মারমার আছে যেগুলো রেডিয়েট করে, যেমন অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার বোথ নেকে রেডিয়েট করে। আবার মাইট্রাল রিগার্জিটেশনের মারমার এক্সিলাতে রেডিয়েট। তো এগুলো আমরা বুঝতে পারি তখন। আবার মাইট্রাল স্টেনোসিসের যে মারমারটা আছে, সেটা কিন্তু পেশেন্টকে একটু লেফট রোলিং না করলে ভালো বুঝতে পারে। অন দ্য আদার হ্যান্ড অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমারটা পেশেন্টকে একটু ফরওয়ার্ড বেন্ড করে ভালো মতো করে ব্রেথ হোল্ড রেখে চলতে হয়। তো এগুলো আমরা যখন আস্তে আস্তে এক একটা ই করবো, কন্ডিশন করবো, তখন এগুলো আমাদের জানা হয়ে যাবে। জুগুলার ভেনাস প্রেশার, এটা অবশ্যই মাপতে হবে পেশেন্টের 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং জুগুলার ভেনাস প্রেশারের কোন জিনিসটা কাকে কি ইন্ডিকেট করে, এটা জানতে হবে। এখানে দেখেন কতগুলো ওয়েভ আছে, এ ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ। আর এগুলো হচ্ছে সব আপওয়ার্ড ওয়েভ। আর ডাউন ডাউন ফ্লেকশন কিছু ওয়েভ আছে, সেগুলো হচ্ছে এক্স এবং ওয়াই। সো এক্স ডিসেন্ট, ওয়াই ডিসেন্ট, এগুলো কি ইন্ডিকেট করে? এ ওয়েভ, বি ওয়েভ কি ইন্ডিকেট করে? যেমন এ ওয়েভ ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। হ্যাঁ, রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। আমরা সবসময় মনে রাখবো
জেভিবি কিন্তু আমাদের রাইট অ্যাট্রিয়াল প্রেসারের অবস্থাটাকে ইন্ডিকেট করে। সো আমাদের রাইট অ্যাট্রিয়াল প্রেসার যত বেশি হবে জেভিবি তত বেশি এলিভেটেড হবে, রাইট হার্ট ফেইলিউরকে আলটিমেটলি সে ইন্ডিকেট করে। আবার যখন জেভিবি কোল্যাপস করে যাবে তার মানে হচ্ছে আমার বডিতে হাইপোভোলেমিয়া ডেভেলপ করছে, হাইপোভোলেমিয়া। So if the jugular venous pulse is not easily seen, it may indicate may be expressed by hepatojugular reflex. যদি ভালো মতো না বুঝে যায় তখন আমরা লিভারের উপর একটা চাপ দিয়ে অনেক সময় জিভিবি কে রেইজ করা যেতে পারে। In sinus rhythm, the two venous peak, the A and B waves, approximate to the atrial systole and ventricular systole. তার মানে অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করে তখন এ ওয়েভটা পাওয়া যায়, ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করে বিশেষ করে রাইট ভেন্ট্রিকল তখন কি পাওয়া যায়, বি ওয়েভটা পাওয়া যায়। আচ্ছা, এবার ডিসেন্ট গুলো কোথায় পাওয়া যায়? এক্সডিসেন্ট রিফ্লেক্স দ্য অ্যাট্রিয়াল রিল্যাক্সেশন। ডিসেন্ট মানে কি, অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে এবং এর সাথে সাথে এপিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য ট্রাইকাসপিড ভালভ। যখন অ্যাট্রি রিল্যাক্স করে তখন অ্যাট্রিয়ার ভিতরে ইনফেরিয়র ভেনা কাভা, সুপেরিয়র ভেনা কাভা, এখান থেকে যখন ব্লাড আসা শুরু করে তখন ট্রাইকাসপিড ভালভ কি নিচের দিকে একটু বাল্জ, ওইটি এক্স ডিসেন্ট আকারে দেয়। আবার ওয়াই ডিসেন্ট কি করে? ইট ইন্ডিকেট অ্যাট্রিয়াল এমটি। অ্যাট্রিয়া যখন ফোর্সফুলি এমটি করে, হ্যাঁ, ডায়াস্টোলের শুরুতে, তখন যেটা হয় তখন ওয়াই ডিসেন্ট। ঠিক আছে, ট্রাইকাসপিড রিগার্জিটেশনের সময় আমরা এই ভি ওয়েভটা অনেক বেশি পাই, জায়ান্ট ভি ওয়েভ। কেন পাই জায়ান্ট ভি ওয়েভ? কারণ আমরা তো একটু কি বললাম যে ভি ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার সিস্টোলের মোমেন্ট, ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে। তো ট্রাইকাসপিড রিগার্জিটেশন তোমার ট্রাইকাসপিড ভালভটা কি থাকে, রিগার্জিটেন্ট ঠিকমতো থাকে না, ইনকমপ্লিটেন্ট থাকে। তো ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে ট্রাইকাসপিড ভালভ ঠিক মতো না থাকার কারণে ট্রাইকাসপিড ভালভের ভিতর থেকে ব্লাডটা আবার রাইট এট্রিয়ামে চলে যায়, সেখান থেকে আবার জেভিবির উপর চাপ দিয়ে জেভিবিটাকে একটু বাড়িয়ে দেয়, ফুলিয়ে দেয়। তো তখন জায়ান্ট ভি ওয়েভ হবে। নর্মালি কিন্তু ট্রাইকাসপিড ভালভ ভালো থাকলে আমার যদি রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতো তাহলে কিন্তু ট্রাইকাসপিড ভালভের ভিতর থেকে ব্লাড রাইট এট্রিয়ামে যেত না, কখনো উল্টা পথে ব্লাড যায় না। ফ্লোটা হবে রাইট এট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল টু পালমোনারি। তো এই জন্য বলা হয় যে জায়ান্ট ভি ওয়েভ পাওয়া যায় কোথায়, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। এরকম আরো কিছু কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে কমপ্লিট হার্ট ব্লকে পাওয়া যায় জায়ান্ট এ ওয়েভ। কেন জায়ান্ট এ ওয়েভ কেন পাওয়া যাবে? কারণ আমাদের হার্ট ব্লক মানে কি, আমার এসএনও তো কাজ করছে না। এসএনও কোথায় আছে? আমার রাইট এট্রিয়ামে আছে, ইনফেরিয়র সুপেরিয়র ভেনা কাভার ঠিক পাশে। তো যখন আমার রাইট এট্রিয়াম ঠিক মতো কন্ট্রাক্ট করবে না তখন আমার ইনফেরিয়র সুপেরিয়র ভেনা কাভা থেকে যে ব্লাড, বিশেষ করে আমার যে সুপেরিয়র ভেনা কাভা থেকে যে ব্লাডটা, সেটা তো ঠিক মতো রাইট এট্রিয়াম কন্ট্রাক্ট না করার কারণে রাইট এট্রিয়ামের ভিতরে ঢুকতে পারতেছে। সো ওই ব্লাডটা পিছনের দিকে তখন খুব জোরে সোরে ব্যাক, তখন ওখানে এরকম জায়ান্ট এ ওয়েভ পাওয়া যায়। কমপ্লিট হার্ট ব্লকে পাওয়া যায় জায়ান্ট এ ওয়েভ, ট্রাইকাসপিড রিগার্জিটেশনে পাওয়া যায় জায়ান্ট পি ওয়েভ। এগুলো খুব সুন্দর করে বুঝে বুঝে যখন আপনি পড়বেন তখন দেখবেন যে আপনার পড়া অনেক ভালো হচ্ছে। আচ্ছা, ডিস্টিংগুইশিং ভেনাস এন্ড আর্টেরিয়াল পালসেশন ইন দ্য নেক, কিভাবে বুঝবো? দ্য হাইট অফ দ্য ভেনাস পালস ভ্যারিজ উইথ রেসপিরেশন, বিশেষ করে ফলস ইন ইন্সপিরেশন। আর অ্যাবডোমিনাল কম্প্রেশন দিলে ভেনাস পালসটা বাড়ে। পালপেশন অফ দ্য প্রিকর্ডিয়াম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিকর্ডিয়ামের অ্যাপেক্স দিকে কিন্তু অনেক আপনার ভালভের ব্যাপার স্যাপার বলে দেওয়া হয়। যেমন সাধারণত মাইট্রাল এবং অ্যাওর্টিক রিগার্জিটেশনের অ্যাপেক্সটা থাকে ডিসপ্লেসড এবং থার্স্টিং ইন নেচার, ভলিউম ওভারলোডের জন্য। অন দি আদার হ্যান্ড প্রেশার ওভারলোডের জন্য অ্যাওর্টিক স্টেনোসিস, হাইপারটেনশন, এই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত দেখা যায় যে এসব ক্ষেত্রে পালস অ্যাপেক্স দুটি আমরা হিভিং, এইভাবে মনে রাখি। হাইপারটেনশন, অ্যাওর্টিক স্টেনোসিস কাইন্ড অফ সিমিলার, এখানে প্রত্যেকটাতেই হচ্ছে আর্টেরিয়াল ওয়ালে প্রচুর চাপ পড়ে। এখানে হিভিং ইন নেচার, হাইপারটেনশনের এইচ, হিভিং এর এইচ। রিগার্জিটেশন এসবের টি আছে, থার্স্টিং ইন নেচার। অ্যাক্টাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন, সেগুলোতে ফার্স্টিং নেচার। এবং সবসময় মনে রাখতে হবে ভলিউম ওভারলোড যেখানে, সেখানে অ্যাপেক্স বেশিটা ডিসপ্লেসড হয়ে। আচ্ছা, ডিসকাইনেটিক যে কন্ডিশন গুলো আছে সেখানে সবসময় দেখা যাবে যে লেফট ভেন্ট্রিকুল অ্যানিউরিজম ডেভেলপ করবে। এটা তো ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, কখন আমি হিভিং পাবো, কখন আমি থার্স্টিং পাবো। হাইপারটেনশন, স্টেনোসিস এইসব ক্ষেত্রে হিভিং পাবো, আর রিগার্জিটেশন এগুলোর ক্ষেত্রে আমি ফার্স্টিং পাবো। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসে। আর আদার অ্যাবনর্মালিটি কি? ট্যাপিং সাউন্ড আমরা কখন পাবো? মাইট্রাল স্টেনোসিস। সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন আমরা পালপোকল P2 আমরা পেতে পারি, হ্যাঁ। আবার লেফট প্যারাস্টাইনাল ভিভ আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে পেতে পারি, অ্যাওর্টিক স্টেনোসিসের থ্রিল পেতে পারি।
এগুলো জাস্ট একটু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে করোনারি হার্ট ডিজিজ ইজ দ্য লিডিং কজ অফ ডেথ, এটা আমরা মোটামুটি সবাই জানি। অ্যানাটমিটা একটু ভালো করে পড়তে হবে। অ্যানাটমি আমরা সম্পূর্ণরূপেই পড়বো, যে রাইট হার্ট সার্কুলেট ব্লাড টু দ্য লাংস, লেফট হার্ট সার্কুলেট দ্য রেস্ট অফ দ্য বডি। হ্যাঁ, ventricles are thick walled structure that pump blood through large arteries। এগুলো আমরা মোটামুটি কিন্তু সবই ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল সেপারেট বাই অ্যানুলার ফাইব্রোসিস, এই কোশ্চেনটা একটা এসবিএ দিয়েছে। এবং রাইট ভেন্ট্রিকল ইজ অ্যাবাউট 2 to 3 millimeter thick and triangular in shape। On the other hand, হ্যাঁ, এটা হচ্ছে it extends from the annulus fibrosus to the cardiac apex। লেফট ভেন্ট্রিকল ইজ মোর কোনিক্যাল, তাহলে রাইট ভেন্ট্রিকলটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, লেফট ভেন্ট্রিকলটা হচ্ছে কোনিক্যাল। আর লেফট ভেন্ট্রিকল হচ্ছে 10 millimeter thick, লাইক 3 times thicker। ঠিক আছে, এটা আমরা তো সবাই জানি। নর্মালি কি হয়, হার্ট অকুপাইজ লেস দেন 50% অফ দ্য ট্রান্সথোরাসিক ডায়ামিটার। চেস্ট এক্সরেতে যে ট্রান্সথোরাসিক ডায়ামিটারটা পাওয়া যায় তার 50% হচ্ছে হার্ট। এর চেয়ে বেশি বড় হয়ে গেলে তখন আমরা কি বলি, কার্ডিওমেগালি বলি। তো একটা চেস্ট এক্সরে রাইট সাইডের সিলোটিটা ফর্ম হয় কি দিয়ে, রাইট এট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। আর লেফট সাইডের সিলোটিটা ফর্ম হয় অ্যাওর্টিক আর্চ, পালমোনারি ট্রাঙ্ক, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, লেফট ভেন্ট্রিকল। এটা আমরা যখন এক্সরে সামনে আসবে তখন আপনার ভালো করে এক্সরে দেখিয়ে দেবে। করোনারি সার্কুলেশনটা থেকেই কোশ্চেন আসে সবচেয়ে বেশি। করোনারি সার্কুলেশন কি, লেফট মেইন এন্ড রাইট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম এই যে সাইনাসেস অফ দ্য অ্যাওর্টিক রুট ডিস্টাল টু দ্য অ্যাওর্টিক ভালভ। ওই জন্য বলা হয় যে করোনারি সার্কুলেশনে ব্লাড যায় কখন, ডিউরিং ডায়াস্ট্রল। লেফট মেইন করোনারি আর্টারি ডিভাইড হয় এলএডি, এলসিএক্স এগুলোতে। আচ্ছা, এলএডি gives branch to supply the anterior part of the septum। the septal ব্রাঞ্চটা এলএডি থেকে আসে। সার্কামফ্লেক্স মার্জিনাল ব্রাঞ্চ দিয়ে থাকে, ল্যাটারালি দিয়ে থাকে, পোস্টেরিয়রলি দিয়ে থাকে, ইনফেরিয়রলি দিয়ে থাকে। রাইট করোনারি আর্টারি অন দি আদার হ্যান্ড, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং ইনফেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকলে দিয়ে থাকে। The vessels in a branch of right coronary artery in approximately 90% of the patient dominant right system are supplied by the circumflex দিয়ে মাঝে মাঝে হচ্ছে সাপ্লাই পেলে সেটাকে বলে ডমিনেন্ট লেফট সিস্টেম। তার মানে আমার রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ইনফেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এগুলো সাধারণত হচ্ছে রাইট কর্নারি আর্টারি থেকে আসে। এই জন্য আমরা সবসময় বেশিরভাগ পেশেন্টদের ডমিনেন্ট রাইট সিস্টেমটা দিই। হোয়াটএভার, এখানে একটু জেনে রাখা ভালো যে কোন অ্যাট্রিয়াম এর প্রেশার কি। যেমন আমাদের রাইট অ্যাট্রিয়াল প্রেশার কিন্তু 0 to 5। হ্যাঁ, ভেন্ট্রিকুলার প্রেশারও হচ্ছে সিস্টোলিকটা একটু বেড়ে হয় 15 থেকে 30, ডায়াস্টোলিকটা কিন্তু 0 to 5। সুপিরিয়র ভেনা কাভার ক্ষেত্রে ওইরকম 5 to 15, ডায়াস্টোলিক সিস্টোলিক 15 থেকে 30। তার মানে এখানে প্রেশার মোটামুটি 15 থেকে 20 এর মধ্যে। রাইট এট্রিয়াম হচ্ছে 0 to 5 প্রেশার। আচ্ছা, ভেন্ট্রিকলে গেলে এটা বেড়ে যায়। লেফট এট্রিয়াল প্রেশার 4 থেকে 12, লেফট সিস্টোলিক, লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেশার প্রেশারের সাথে মিল আছে। আমরা নর্মালি কি বলি, আমাদের প্রেশার কিরকম থাকে, 140/90 এরকম কাছাকাছি। সিস্টোলিক লেফট ভেন্ট্রিকুলার প্রেশার এরকম থাকে। আবার অ্যাওর্টারও ডায়াস্টোলিক প্রেশার এরকম 60 to 90 থাকে। জাস্ট একটু জেনে রাখা আর কি কোনটা কোনটা। পালমোনারি আর্টারির প্রেশার কিরকম, 15 থেকে 30। এই জন্য রাইট ভেন্ট্রিকুলারের প্রেশার আর পালমোনারি আর্টারি সেম, 15 থেকে 30, 15 থেকে 30। সিস্টোলিকটাই অপোজিট। আচ্ছা, রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয় এসএমও 60% অফ দ্য পেশেন্ট, আর 90% ক্ষেত্রে এভিনোকে সাপ্লাই দেয়। কিন্তু অনেক কোশ্চেন আছে। প্রক্সিমাল যখন রাইট কর্নার অক্লুশন হয় তখন কিন্তু আমাদের এরকম সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এভিনোডাল ব্লক এগুলো আমরা হয়। এই জন্য দেখবেন যে একটা পেশেন্টের এমআইএল পর ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে যে রাইট কর্নার আর্টারি সামহাউ ইম্পর্টেন্ট। এসনোডটা কোথায় অবস্থিত, জাংশন অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা এন্ড রাইট এট্রিয়াম। হ্যাঁ, it comprises specialized cells that depolarize at a rate of autonomic nervous system। এই অ্যানুলাস ফাইব্রোসিস থেকে বারবার কোশ্চেন আসে। অ্যানুলাস ফাইব্রোসিসটা কি করে, অ্যানুলাস ফাইব্রোসিস কিন্তু is a conduction barrier between atrium and ventricle। এট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে আলাদা করে কে, অ্যানুলাস ফাইব্রোসিস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Preventing the transmission of conduction except through the evinode। এভিনোডে কিন্তু একটা চ্যানেলিং একটা জিনিস হয়, এভিনোড সবসময় ডিলে করে, যাতে করে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন রিল্যাক্সেশন একটা টাইম সবসময় নেয়।
কাজটা করে এই জন্য ভেন্ট্রিকাল ডিলে ইজ ভেরি ইম্পর্টেন্ট। নার্ভ সাপ্লাই অফ দ্য হার্ট পুরোটা একদম পড়ে ফেলবে। যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনের সাপ্লাই আছে। সিম্প্যাথেটিকটা সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে আসে, এবং ভেন্ট্রিকল দুইটা জায়গায় সাপ্লাই দেয়, এবং বিটা ওয়ান অ্যাড্রেসেপ্টরকে অ্যাক্টিভেট করে। বিটা ওয়ানের আনোট্রপিক ইফেক্ট আছে, ক্রোনোট্রপিক ইফেক্ট আছে, যার মানে ফোর্স অফ কন্ট্রাকশনও বাড়ায়, হার্ট রেটও বাড়ায়। ঠিক আছে। অ্যাক্টিভেশন অফ বিটা টু রিসেপ্টর যখন করে তখন ভাস্কুলার মাসেল গুলোতে বেশি টাইম আসে, তাহলে বিটা ওয়ান বিটা টু দুইটাকে অ্যাক্টিভেট। প্যারাসিম্প্যাথেটিক যেটা ভেগাস নার্ভের মাধ্যমে আসে, এটা হার্টের প্যারাসিম্প্যাথেটিক যে রিসেপ্টর এমটি রিসেপ্টর সেগুলোর উপর দিয়ে কাজ করে, এসএনওডে ভিনোডে গিয়ে কাজ করে। এই জন্য রেস্টিং কন্ডিশনে ভেগাল ইনহিবিটরি অ্যাক্টিভিটি প্রিডমিনেন্ট, এই জন্য হার্ট রেট রেস্টিং কন্ডিশনে স্লো। আবার এক্সারসাইজ ইমোশন স্ট্রেসে অ্যাডিনার্জিক স্টিমুলেশন বেশি থাকে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন বেশি, হার্ট রেট বেড়ে যায়। In heart failure, the sympathetic system may be upregulated. But in diabetes mellitus, the nerve themselves may be damaged by autonomic neuropathy. তখন দেখা যাচ্ছে যে হার্ট রেট তেমন বাড়ে না, এই জন্য কিন্তু কি হয়, অটোnomic নিউরোপ্যাথিতে কি হয়, আপনি অনেক এক্সারসাইজ করছেন, এক্সারসাইজ করলে হার্ট রেট বাড়ার কথা, কিন্তু আপনার হার্ট রেট তখন ফিক্সড হার্ট রেট। মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন নিয়ে জাস্ট এখানে যখন লেখা আছে যে মায়োসিন মলিকিউলের ভিতরে কি কি থাকে, মায়োফিব্রিল থাকে, এটিপি থাকে, টু চেইন অফ অ্যাক্টিন ফর্ম এ হেলিক্যাল স্ট্রাকচার, এখানে ট্রপোমাইসিন থাকে, ট্রপোনিন অ্যাটাচ টু এভরি সেভেন্থ অ্যাক্টিন মলিকিউল। এই ট্রপোনিন ট্রপোমাইসিনের কন্ট্রাকশনের জন্য কিন্তু সার্কোমিয়ারে কন্ট্রাকশন হয় এবং মাসল কন্ট্রাকশন হয়। এই কথাগুলো জাস্ট একটু পড়া। Enlargement of the heart seen in the heart failure due to slippage of the myofibrils and their adjacent cells. তো সার্কোমিয়ার লেনদেন হয় না। হার্ট যখন বড় হয় তখন মেইনলি যেটা হয় যে মায়োফিব্রিল এবং তাদের adjacent সেলগুলো কিন্তু স্লিপেজ হয়। কার্ডিয়াক পেপটাইড থেকে কোশ্চেন আসে কিন্তু, কারণ আমরা কার্ডিওমায়োসাইট থেকে পেপটাইড রিলিজ হয়, এএনপি, আরেকটা হচ্ছে বিএনপি। ঠিক আছে, এএনপি দ্য ভেসোডাইলেটর, রিডিউস দ্য ব্লাড প্রেশার, অ্যাক্টস অ্যাজ এ ডায়োরিক। এটা একদম ওয়াটার এবং সোডিয়াম রেনাল এক্সক্রিশন করতে হেল্প করে। এটা অ্যাক্টিয়াল মায়োসাইট থেকে স্ট্রেস রেসপন্সিবল। অন দি আদার হ্যান্ড আমরা কিন্তু হার্ট ফেলিওর একটা টেস্ট করি, যেটা হচ্ছে বিএনপি। বিএনপিটা কি? এটা হচ্ছে 32 অ্যামিনো অ্যাসিড কন্টেইনিং একটা প্রোডাক্ট, এটা ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োসাইট থেকে। এএনপি আছে অ্যাক্টিয়াল থেকে, বিএনপি আছে ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োসাইট। হার্ট ফেলিওরে কিন্তু বাড়ে, কারণ এটা ডায়াবেটিক প্রপার্টি আছে। আর নেফ্রিলাইসিন নামে একটা এনজাইম আছে যেটা কিডনিতে ইউজ হয়, কিডনি থেকে তৈরি হয়, এটা কিন্তু এএনপি বিএনপি কে নষ্ট করে। ফলে দেখা যায় যে এএনপি বিএনপি কার্যকারিতা কমে যায়। কিন্তু একটা থেরাপি নতুন আবিষ্কার হচ্ছে নেফ্রিলাইসিন, প্লিজ স্যাকোফিল ভাউচার কম্বিনেশন। এটাই নেফ্রিলাইসিন কে কাজ করতে দেয় না, নেফ্রিলাইসিন কে ইনহিবিট করে, ফলে এএনপি বিএনপি নষ্ট না হয় এবং এটা পরবর্তীতে হার্ট ফেলিওর কাছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সার্কুলেশন আমরা সবাই জানি যে রাইট এট্রিয়াম রিসিভস the oxygen blood from the vena cava, they discharge the blood to right ventricle, palm to the pulmonary artery, সেখান থেকে আমার কি হয়েছে, লেফট এট্রিয়াম চলে আসে, লেফট ভেন্ট্রিকলে চলে আসে, কিন্তু অ্যাওর্টা থেকে। During the ventricular contraction the tricuspid valve, mitral valve এগুলো সব ক্লোজ, পালমোনারি আউটলেট গুলো ওপেন। ডায়াস্টোলের সময় উল্টা। ক্যাপিলারি বেডে যেটা হয়, এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্ট, অক্সিজেন এন্ড ওয়েস্ট প্রোডাক্ট, সেন্ট্রাল আর্টারি যেমন অ্যাওর্টা, এগুলো মূলত ইলাস্টিক টিস্যু দিয়ে তৈরি। অন দি আদার হ্যান্ড আমাদের যে আরেকটু ছোট ছোট যে আর্টারি গুলো আছে, গুলো আছে, আর্টারিউজ যেগুলো আছে সেগুলো এখানে ছবিগুলো একটু ভালো করে দেখবেন। ট্রপোনিন কমপ্লেক্স, ট্রপোমাইসিন, অ্যাক্টিন, জেড লাইন, মার্সিনের বডি, মার্সিনের হেড। মার্সিনের হেডের সাথে যখন অ্যাক্টিনের কন্ট্রাকশন হয়, হ্যাঁ, ট্রপোমায়োসিনের সাথে যখন মায়োসিনের কানেকশন হয় ক্যালসিয়ামের সাথে, তখন ওখানে কিন্তু রিঅ্যাকশনের মতো হয়, এগুলো তৈরি হয়, তখন কিন্তু পাথরগুলো কন্ট্রাক্ট হতো, ট্রপোমায়োসিন দিয়ে ব্লক দিয়ে দেয়।
আচ্ছা, রেজিস্ট্যান্স ভেসেল গুলো কি কি? রেজিস্ট্যান্স ভেসেল হচ্ছে সেসব ভেসেল that provide greatest contribution to the system of vascular resistance with a small change in the radius. ঠিক আছে, নিউরোজেনিক কনস্ট্রাকশন এগুলো সাধারণত আলফা রিসেপ্টর দিয়ে মিডিয়েটেড হয়। আচ্ছা, ডায়ালিটেশন হয় বিটা টু রিসেপ্টর দিয়ে। ভেসোকনস্ট্রিকশনের সাথে জড়িত আরো কি কি আছে? নরএপিনেফ্রিন, অ্যানজিওটেনসিন, এন্ডোথেলিন। আর ভেসোডাইলেটর গুলো হচ্ছে অ্যাডেনোসিন, ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাকিলোক্সান। এগুলো থেকে ছোট ছোট এমসিকিউ কোশ্চেন আসে। Coronary blood vessel receives sympathetic and parasympathetic দুই type. Stimulation of alpha receptor cause constriction, beta receptor cause vasodilation. The predominant effect of sympathetic stimulation is coronary artery vasodilation. কারণ সিম্প্যাথেটিক কি করে? বিটা টু কে স্টিমুলেট করে, তখন ভেসোডাইলেশন হয় এবং হার্ট কি পায়? ব্লাড। এন্ডোথেলিয়াম থেকেও কিছু ভেসোঅ্যাক্টিভ মেডিয়েটর রিলিজ হয়, কিছু ডায়ালেটর মেডিয়েটর রিলিজ হয়, যেমন নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন। এগুলো কি করে? ভেসোডাইলেট করে। এন্ডোথেলিন, অ্যান্টিটেনসিন এগুলো করে। বা এন্ডোথেলিয়াম অনেক সারফেস রিসেপ্টর যেমন সিলেক্টিন, আইক্যাম 1, পিক্যাম 1 ওগুলো কি করে? অ্যাডহেশন, মাইগ্রেশন এগুলো করে। এন্ডোথেলিয়াম also store and release von Willebrand factor। von Willebrand factor দিবেন, এটা কিন্তু এন্ডোথেলিয়াম থেকে উইবেল প্যালাডে বডি নামে একটা রিলিজ। রেসপিরেশনের সাথে আমাদের ইনস্পিরেশন এক্সপিরেশন আমাদের কেভিপি ব্লাড প্রেশার কি হয়? ইনস্পিরেশন ফল করায় সবকিছু, কিন্তু হার্ট রেটটাকে এক্সিলারেট করে। ঠিক আছে, ইনস্পিরেশনে কিন্তু ব্লাড প্রেশার, কেভিপি এগুলো সব ফল করে। হার্ট রেট স্প্লিট হয়, এক্সপিরেশনে সবকিছু বাড়ে, হার্ট রেট দুটো ফিউজ হয়। সরি, সেকেন্ড হার্ট সাউন্ডটা ফিউজ হয়, হার্ট রেট স্লো। তো শ্বাস নিলে হার্ট রেট। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে সিওপিডি পেশেন্টদের যেটা হয় পালসাস প্যারাডক্স। নর্মালি ইনস্পিরেশনে ব্লাড প্রেশার 10 মিলিমিটার পর্যন্ত কমতে পারে, তো এর চেয়ে বেশি যদি কমে যায় তাহলে যেটাকে বলে পালসাস প্যারাডক্স। এটা কার্ডিয়াক ট্যাম্পোনেস, সিওপিডি, অ্যাজমা ওসব কন্ডিশনে পাওয়া যায়। এখান থেকে কোশ্চেন। তাহলে বেসিক যে ইনফরমেশন গুলো এগুলো আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন করবো। এখানে আরো হয়তো অনেক কিছু আছে যেটা আসলে আমরা ওই যেমন ভেসেলস টাইপ গুলো অনেক সময় আসে, কোনটা হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেলস, কোনটা হচ্ছে ইলাস্টিক ভেসেলস, ফিজিওলজি থেকে আসে। আমরা লাইন বাই লাইন একটু করবো, এই চ্যাপ্টারের কোনো কিছু আসলে বাদ দেওয়া যাবে না। ইনভেস্টিগেশনের ভিতরে প্রথমে আমরা যেটা করি ইসিজি। হ্যাঁ, ইসিজির ভিতরে আমরা কি বলি? যে পিএফ কি ইন্ডিকেট করে? অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন। তারপরে কিউআরএস কমপ্লেক্স কি ইন্ডিকেট করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর কিউএফ কি ইন্ডিকেট করে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। কিউএফ এর উপর মোটামুটি বলা হয় যে 0.12 সেকেন্ড। 0.12 সেকেন্ড মানে তিনটা ঘর, 3 থেকে 5টা ঘর। কিউআরএস এর ডিউরেশন হচ্ছে মানে আড়াই ঘরের মতো, 0.10 সেকেন্ড। পিআর ইন্টারভালটা হচ্ছে মোটামুটি 5টা থেকে 0.20 সেকেন্ড। কিউটি ইন্টারভালটা মোটামুটি বলা হয় যে 0.42। তার মানে মোটামুটি 10 থেকে 12টার মতো ছোট ঘর হচ্ছে কিউটি ঘর। তো বেশি হলে আমরা যেটা বলি কিউটি প্রলঙ্গেশন। কিছু কিছু কন্ডিশন আছে যেখানে কিউটি প্রলঙ্গেশন। এই চারটা আমরা করবো। কি কি ইন্ডিকেট করে? যেমন পিওএফ টল হলে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট ইন্ডিকেট করে, নস্ট হলে মাইট্রালি ইন্ডিকেট করে। পিআর ইন্টারভাল নরমালি যে 0.12 থেকে 0.20 থাকে, ঠিক না? 3 ঘর থেকে 5 ঘর থাকে। এটার প্রলঙ্গেশন ইন্ডিকেট করে হচ্ছে কোনোভাবে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার বা অ্যাক্টিভ নোডাল কন্ডাকশনে ঝামেলা আছে। আবার শর্ট যদি হয় তাহলে সেটা উইলস পার্কিনসন সিনড্রোম হয়, যেখানে শর্ট পিআর এর সাথে ডেল্টা ওয়েভ পাওয়া যায়। কিউআরএস এর ডিউরেশন সাধারণত মোর দেন 0.12 এর মধ্যে থাকে। 0.12 বেশি হলে বুঝতে হবে যে some sorts of abnormality in the ventricular conduction, তার মানে বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে। কিউআরএস এর অ্যামপ্লিটিউড কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্লিম পেশেন্টের অ্যামপ্লিটিউড বেশি পাওয়া যায়, অবভিয়াসলি একটু কম পাওয়া যায়। কিউএফ অলওয়েজ ইন্ডিকেট করে যে একটা ফাস্ট এমআর, এবং এটা অবশ্যই ডিপে থাকতে হবে, মোটামুটি 2 থেকে 3 ঘরের মধ্যে। এসটি সেগমেন্ট এলিভেশন, এটা এমআই কে ইন্ডিকেট করে, পেরিকার্ডাইটিস কে ইন্ডিকেট করতে পারে, অনেক সময় অ্যানিউরিজমে পাওয়া যায়। ডিপ্রেশন পাওয়া যায় সাধারণত ইসকেমিয়া এবং ইনফার্কশন। কিউএম এর ইনফার্কশন আমরা সাধারণত এমআইতে পাই, ইসকেমিয়াতে পাই, অনেক সময় হাইপোক্যালেমিয়া। কিউটি ইন্টারভাল 0.44 সেকেন্ডের নিচে থাকে মেলের ক্ষেত্রে, 0.46 সেকেন্ডের থাকে ফিমেলের। এর চেয়ে বেশি হয়ে গেলে আমরা সেটাকে বলি কিউটি প্রলংগেশন। সবসময় মনে রাখতে হবে যে কোনো ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি আছে, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, এগুলো তো অনেক সময় হচ্ছে
কিছু প্রলংগেশন থাকতে পারে। আমরা 12 স্লিট ইসিজি এবার মোটামুটি ইন্টারপ্রিটেশন সবাই জানি। সিকোয়েন্স অফ অ্যাক্টিভেশন থেকে বসে রাখে। আমার সিকোয়েন্স অফ অ্যাক্টিভেশন থেকে এরকম খেয়াল করে দেখেন, আমার প্রথমে এসএ নোড, তারপর সেখান থেকে এভি নোডে গেল, এভি নোড থেকে বান্ডেল অফ হিজ হয়ে, বান্ডেল অফ হিজ থেকে প্রথমে কি হয় লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলের দিকে যায়। তারপরে হচ্ছে লেফট ভেন্ট্রিকলের পার্কিনজি ফাইবার দিয়ে প্রথমে লেফট ভেন্ট্রিকলটা আমার ডিপোলারাইজ হয়, সবার শেষে যায় হচ্ছে রাইট ভেন্ট্রিকুলারটা ডিপোলারাইজ। তাহলে ভেন্ট্রিকলের ক্ষেত্রে প্রথমে সেপ্টামটা ডিপোলারাইজ হয়, তারপরে লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজ হয়, তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজ। এই জন্য কিউআরএস কমপ্লেক্সও আমরা মূলত বলি যে কিউআরএস কমপ্লেক্সটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করে। এই জন্য দেখেন কিউআরএস এর যে প্রথম যে উপরের নটসটা সেটা ইন্ডিকেট করে সেপ্টাম, দ্বিতীয়টা ইন্ডিকেট করে ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, তৃতীয়টা আবার ইন্ডিকেট করে রাইট। এভাবে কিন্তু আরো বেসিক চিন্তা করে বিষয়টা মাথায় রাখতে হবে। এক্সারসাইজ ইসিজি আমরা সাধারণত তখনই করি যখন পেশেন্টের মনে হচ্ছে যে অ্যানজাইনার মতো কিছু, ইসিজি অলওয়েজ নর্মাল পাওয়া যাচ্ছে। তাহলে করোনারি আর্টারি ডিজিজ আমরা যখন চিন্তা করি সাসপেক্টেড অ্যানজাইনা বা ইসিজি নর্মাল, তখন আমরা সাধারণত এক্সারসাইজ করি। বাট মনে রাখতে হবে এক্সারসাইজ ইসিজি কিছু হাই রিস্ক। এক্সারসাইজ ইসিজি ইন্ডিকেশন হচ্ছে টু কনফার্ম দ্য অ্যানজাইনা, ইভালুয়েট দ্য স্টেবল অ্যানজাইনা। স্টেবল অ্যানজাইনাকে ইভালুয়েট করা হচ্ছে মেইন কাজ। The prognosis following MI outcome after coronary revascular admission into perspective outcome লেখা, এমআই এর পরে প্রগনোসিস দেখা, এক্সারসাইজ ইনডিউসড অ্যারিথমিয়ার ক্ষেত্রে সেটা ডায়াগনোসিস করা, ঠিক আছে। আবার হাই রিস্ক ফাইন্ডিং হচ্ছে যাদের ক্ষেত্রে আমি এগুলো করবো না, যাদের এক্সারসাইজ ইনডিউসড অ্যারিথমিয়া আছে, যাদের হচ্ছে ওয়াইড স্প্রেড ইসকেমিক চেঞ্জ চলে আসে অথবা ব্লাড প্রেশার ফল করে ডিউরিং এক্সারসাইজ, তাদের ক্ষেত্রে আমরা এগুলো করবো না। অনেক সময় আমরা অ্যাম্বুলেটরি এসিজি করি, কখন করি? অ্যারিথমিয়ার পেশেন্ট গুলো, হ্যাঁ, যাদের মাঝে মাঝে পালপিটেশন হয়, মাঝে মাঝে সিনকোপাল অ্যাটাক হয়, ডিপি টেস্ট হয়, তখন আমরা তার ইসিজি রেকর্ডিংটা তাদের বডিতে লাগিয়ে রাখি, ঠিক আছে, 7 দিনের জন্য কন্টিনিউয়াস বেসিসে দিলে যখনই হঠাৎ করে তার এরকম হবে তখন আমাকে রেকর্ড করতে হবে। এছাড়া আমরা কার্ডিয়াক বায়োমার্কার দেখি, যেমন বিএনপি কথা বললাম, পেপটাইড হরমোন 32 অ্যামিনো কন্টেইনিং লেফট ভেন্ট্রিকল থেকে সিক্রেট হয়। আরেকটা আছে বিএনপির মতোই এন্টি প্রোবিএনপি, এন টার্মিনাল ফ্র্যাগমেন্ট প্রোবিএনপি, serum concentration are elevated in condition associated with ventricular systemic fever. এন্টিপ্রোবিএনপিটা বিএনপি প্রেফারেন্স মাপা হয় এই জন্য তবে এটা মোল স্টোরি, এটা সহজে থাকে না। এন্টিপ্রোবিএনপিতে হাঁটতে গেলে রেসপন্স দেয়, অ্যাসেসমেন্ট এবং রেসপন্স। এছাড়া আমরা ট্রপোনিন করি, ট্রপোনিন আই আছে, ট্রপোনিন পি আছে, স্ট্রাকচারাল কার্ডিয়াক মাসল প্রোটিন, হ্যাঁ, এটা রিলিজ ডিউরিং মায়োসাইট ড্যামেজ এন্ড নেক্রোসিস, also represent the cornerstone of diagnosis by PMI. PMI গুলো কিন্তু এলিভেটেড। এছাড়াও পালমোনারি এম্বোলিজম, সেপসিস, পালমোনারি ইডিমা, সিকেডি পেশেন্টও কিন্তু এগুলো বাড়তে পারে। চেস্ট এক্সরে কি আমরা করতে পারি? অবশ্যই পারি। চেস্ট এক্সরে করে আমরা কার্ডিওমেগালি, ডাবল হার্ট বথ এবং কেস অফ হার্ট ফেলিওর এগুলো দেখতে পারি। লেফট অ্যাট্রিয়াল ডায়ালিটেশন, রাইট অ্যাট্রিয়াল ডায়ালিটেশন, লেফট ভেন্ট্রিকুলার ডায়ালিটেশন, রাইট ভেন্ট্রিকুলার ডায়ালিটেশন, সবগুলো কনজেশন বোঝা যায়, পালমোনারি এডেমা বোঝা যায়। এছাড়া আমরা ট্রান্সথোরাসিক এবং ট্রান্সিসিক যে লিকো করি, ডপলার ইকো করি, হ্যাঁ। তাহলে এখানে এই ছবিটা একটু যদি আমরা খেয়াল করি, পরের ছবিটা দেখা যাচ্ছে যে পালমোনারি ভেইন অনেক ডায়ালগ, দেখেন পালমোনারি ট্রাঙ্কগুলো কত মোটা মোটা। তারপরে এখানে কি পাওয়া যাচ্ছে? লেফট অ্যাট্রিয়ামের ডাবল শ্যাডো পাওয়া যাচ্ছে, এবং হচ্ছে এখানে একটা শ্যাডো, এখানে একটা shadow। এখানে কি পাওয়া যাচ্ছে? যে পালমোনারি ট্রাঙ্কটা অনেক লার্জ, এখানে ক্যারিনাটা অনেক ওয়াইড হয়ে আছে, স্ট্রেইন হয়ে আছে, লেফট অ্যাট্রিয়ামটা অনেক লার্জ। তবে এটা কিসের? এটা হচ্ছে এমন একটা চেস্ট এক্সরে, চেস্ট এক্সরেটা মূলত পালমোনারি স্টেনো বাইসেল স্টেনোসিস এর ডিগার্জিফিকেশনের কম্বিনেশন, যেখানে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, পালমোনারি ড্রাগ সবগুলো ডায়ালেটিক কার্ডিওমেগালি আছে। On the other hand, হার্ট ফেলিউর এর ক্ষেত্রে যদি হয়, আউটিক ডিগার্জিফিকেশনের যে কেসেস,
এখানে কিন্তু আমার এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে দেখলে ডায়ালেটেড মনে হচ্ছে। অ্যাওর্টিক আর্টস নর্মাল, বাট অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা ডায়ালেটেড। এবং অ্যাওর্টিক রিগার্জিটেশনে দেখেন লার্জ লেফট ভেন্ট্রিকলটা কি অনেক লার্জ হয়ে আছে। সো হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইকোকার্ডিওগ্রাম? ইকোকার্ডিওগ্রাম আমরা কখন করি? লেফট ভেন্ট্রিকুলার ফাংশন বোঝার জন্য, আলভিউলার ডিজিজ বোঝার জন্য, ভেজিটেশন বোঝার জন্য, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কিনা এগুলো দেখার জন্য, কার্ডিওমায়োপ্যাথি, পেরিকার্ডিয়াল ইনফিউশন, এগুলো দেখার জন্য, থ্রম্বাস আছে কিনা। আমরা অনেক সময় এমআই এর পরপরই বা হার্ট চেস্ট করে একটু করে ফেলি। স্পেনে করি ইকো করে আসলে খুব একটা কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না, কারণ ইকোতে তো আপনার নন স্টিএমআই আসবে, ঠিক না? হ্যাঁ, আপনার এস্টাবলিশ কোনো মার্কারেটিভ ইনফেকশন হয়ে গেলে ইকোতে হয়তো বা আপনার হাইপোকাইনেসিয়া পরে আসতে পারে, সেটা আপনার ওল্ড এমআই কে ইন্ডিকেট করবে। রিসেন্ট এমআই হয়েছে কিনা সেটা তো আপনি ইকো নাও বলতে পারেন, কিন্তু ম্যাসিভ এমআই না হয়। অনেক সময় হ্যাঁ, একদম খুব ম্যাসিভ এমআই হলে তখন অ্যান্টেরোল্যাটেরাল বা গ্লোবাল একটা হাইপোকাইনেসিয়া চলে আসে। তো ইকো করার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার সাথে অ্যাঞ্জিওগ্রামটা করে ফেলা, যদি আমরা খুব হাইলি সাসপেক্ট। এই জন্য বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর এমআই ইজ অ্যাঞ্জিওগ্রাম। ট্রান্স ইসোফেজিয়াল ইকো আমরা সাধারণত লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, পালমোনারি ভেইন, থোরাসিক অ্যাওর্টা, ইন্টার আর্টারিয়াল সেপ্টাম, এগুলো দেখার জন্য বেশি ব্যবহার করি। ট্রান্স ইসোফেজিয়াল ইকো একটু ইনভেসিভ এবং সাধারণত প্রস্থেটিক অ্যাক্টাল ভালভ দেখার জন্য ভালো হয়। অ্যান্টিরিয়র সেপ্টাল ডিফেক্ট, আউটিক ডিসেকশন, এম্বোলিজম, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এগুলো হচ্ছে ট্রান্স ইসোফেজিয়াল ইকো দেখার কন্ডিশন। তাহলে এম্বোলিজম, এন্ডোকার্ডাইটিস, অ্যাওর্টিক ডিসেকশন, এস, হাল্ভ ডিসফাংশন, এগুলো দেখার জন্য বুঝুন। স্ট্রেস ইকো ইজ এ গুড। স্ট্রেস ইকো কখন করি আমরা? যখন কেউ এক্সারসাইজ টলারেন্স টেস্টটা করতে পারে না, বাট আপনার পেশেন্টের অ্যানজাইনাকে প্রুভ করতে হবে। যাদের মোবিলিটি রিলেটেড প্রবলেম আছে অথবা বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, অ্যারিথমিয়া ডেভেলপ করে যায়, তখন স্ট্রেস ইকো করতে পারেন। লো ডোজ ডোবুটামিন দিয়ে হার্টটাকে একটু কন্ট্রাকশনের জন্য ইউজ করা যায়। কম্পিউটার টোমোগ্রাফি এখন খুবই খুবই পপুলার। এটা করে আপনি মানে কার্ডিয়াক চেম্বারস, ভেসেলস, মেডিস্টিনাম, পেরিকার্ডিয়াম সবই বুঝতে পারবেন। এবং এখানে সিটি স্ক্যান ফর কোয়ান্টিফিকেশন অফ করোনারি আর্টারি ক্যালসিফিকেশন, এটা দিয়ে কার্ডিওভাস্কুলার ডিজিজ করবেন। এছাড়া আমরা যখন কোনো কার্ডিওমায়োপ্যাথি বা হার্টের মাসেল রিলেটেড ডিসঅর্ডার আমরা যখন চিকিৎসা করি, তখন আমরা কিন্তু কার্ডিয়াক এমআরআই করি। অনেক সময় মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান, মোগা স্ক্যানও করা হয় টু সি দ্য ভায়াবল ইস্যুস অফ দ্য হার্ট। ঠিক আছে, গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ক্যাথেটারাইজেশন। The right heart catheterization used to assess the right heart pressure, detect the intracardiac pump. So catheterization, angiogram, angiogram. এটা হচ্ছে একটা কার্ডিয়াক ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এখানে কিন্তু ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন দেখা যাচ্ছে ব্ল্যাক এরিয়া দিয়ে। ঠিক আছে, আবার ওল্ড অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন দেখা যাচ্ছে অ্যারো দিয়ে ফেলে পড়ে। তো এমআরআই কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইন জিনিস। এনজিওগ্রামের পরে অনেক সময় এরকম হার্টের কন্ট্রাকশন দেখা যায়। ইলেকট্রোফিজিওলজি আমরা কখন করি? যখন আমরা কোনো রকমের টিপিক্যাল রিদম পাই, যেমন হচ্ছে এই যে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমস, তারপরে আদার অ্যারিথমিয়া গুলো, যেগুলো সাধারণত কোনো একটা এক্টোপিক সোর্স থেকে তৈরি হচ্ছে, সেই সোর্সটাকে অ্যাবলেশন করার জন্য আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করি, এটাকে অ্যাবলেট করি, এটাও করা যেতে পারে। অনেক সময় আমরা রেডিও নিউক্লাইড ইমেজিং গুলো করি, কার্ড পুল ইমেজিং করি, মুগা স্ক্যান করি, ঠিক না? টেকনিশিয়ান 99 দিয়ে পেট স্ক্যান করা যেতে পারে। এবার চলে আসি আমরা প্রেজেন্টিং প্রবলেমস ইন কার্ডিওভাস্কুলার। প্রথমেই যেটা আসে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আমাদের যে পেশেন্টের ব্রেথলেসনেস এর যে ব্যাপার, লিমিটেশন, নো লিমিটেশন, একটা হচ্ছে স্লাইট লিমিটেশন, একটা হচ্ছে মার্ক লিমিটেশন, একটা হচ্ছে আনাবল টু, আর হচ্ছে ফিজিক্যাল। মানে এরকম আমরা নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনের ক্লাসিফিকেশন করে পেশেন্টের ডিগ্রি অফ ডিসএবিলিটিটাকে আমরা দেখতে পাই। It is still on exertion.
very good representation of heart condition. এসব ক্ষেত্রে আমরা অবশ্যই একটা ইসিজি করবো, সিবিসি, ইলেকট্রোলাইট, থাইরয়েড ফাংশন, হ্যাঁ, লিপিড প্রোফাইল, ডায়াবেটিস, এগুলো আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম করা যেতে পারে। ফার্স্ট লাইন টেস্ট ফর ডায়াগনোসিং দ্য অ্যাঞ্জিনা, এটা কিন্তু এসবিএ তে আসতে পারে। অ্যাঞ্জিনাকে ডায়াগনোস করার জন্য এখন কিন্তু সিটি অ্যাঞ্জিওগ্রাম, আমরা হয়তো বা অনেক সময় ইটিটি বলতাম বা স্ট্রেস ইকো বলতাম না, ফার্স্ট লাইন হচ্ছে সিটি কর্নার, কারণ এগুলো হচ্ছে নন ইনভেসিভ। ইকোকার্ডিওগ্রাফি শুড বি পারফর্ম টু চেক দ্য ভালভ অথবা কার্ডিওমায়োপ্যাথি। সিভিয়ার প্রলং চেস্ট পেইন নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় অ্যাকিউট করোনারি সিনড্রোমের কথাটা মাথায় রাখতে হবে, আনস্টেবল অ্যাঞ্জাইনার কথাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে পেশেন্টের সিভিয়ার চেস্ট পেইনের সাথে প্যালোড থাকতে পারে, সোয়েটিং থাকতে পারে, এগুলো অটোনমিক ফিচারকে ইন্ডিকেট করে। অ্যাকিউট করোনারি সিনড্রোমের সাথে অটোনমিক ফিচার্স থাকে, অ্যারিথমিয়া, হাইপারটেনশন, হার্ট ফেলিউর ইভেন ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে আমরা 12 lead ইসিজি হচ্ছে মোস্ট ইউজফুল মেথড অফ ইনিশিয়াল টেস্ট। এরপরে আমরা ট্রপোনিন করব। অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে তখন এসটি সেগমেন্ট আমরা ইলেভেটেড পাবো অথবা ডিপ্রেস পাবো অথবা ট্রপোনিন আই বেশি পাবো। ঠিক আছে? যদি ইনিশিয়াল ইনভেস্টিগেশনে কিছু না পাওয়া যায়, রিপিট ইসিজি করবো আমরা। প্লাজমা কনসেন্ট্রেশন ট্রপোনিনটা সাধারণত বেজ লাইনে থাকে, এই জন্য প্রথমত মেজার মেজার করতে হয় 6 to 12 আওয়ার্স আফটার দ্য অনসেট অফ সিমটম। অনসেটের 6 থেকে 12 ঘন্টা পর ট্রপোনিনটা দেখে। নিউ ইসিজি চেঞ্জও আসতে পারে, এই জন্য সময় হচ্ছে ডাইনামিক ইসিজি চেঞ্জ দেখার জন্য বলা হয়। এছাড়া ব্রেথলেসনেস নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে, দ্যাট মে ইন্ডিকেট হার্ট ফেলিওর অথবা অলসো অ্যারিথমিয়া, ভালভুলার ডিজিজ, করোনারি সিনড্রোম, কার্ডিওমায়োপ্যাথি, সিনকোপি নিয়ে আসতে পারে, প্যালপিটেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রেও আমাদেরকে ইসিজি করতে হবে। অনেক সময় অ্যাম্বুলেটরি ইসিজি লাগে যাদের ইনফ্রিকুয়েন্ট প্যালপিটেশন হয়। হ্যাঁ, এবং একটা খারাপ কন্ডিশন অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট নিয়েও আমাদের কাছে আসে। তাহলে সিম্পল অ্যাপ্রোচ টু প্যালপিটেশন, হার্টবিট যদি রেগুলার না থাকে তাহলে বুঝতে হবে যে কোনো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ব্যাকটেক। যদি রেগুলার থাকে তাহলে চিন্তা করতে হবে টেকিকার্ডিয়া আছে, যদি টেকিকার্ডিয়া থাকে তাহলে সুপ্রাভেন্ট্রিকুলার বা ভেন্ট্রিকুলার কিনা। আর যদি টেকিকার্ডিয়া না থাকে তাহলে বুঝতে হবে যে সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে ডিউ টু অ্যানিমিয়া, হার্ট ফেলিওর, অ্যাংজাইটি, ভালভুলার ডিজিজ। এখানে একটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের ছবি দেওয়া আছে। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এটা ইন্ডিকেট করে যে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট বা কোল্যাপস করছে। এই ক্ষেত্রে সাধারণত আমরা কোনো ক্যারোটিড পালস পাই না, সেটা একটা শকেবল রিদম। এইসব রিদমে চলে আসলে পেশেন্টকে অবশ্যই শক দিতে হবে, শক, ডিসি শক দিতে হবে। হোয়াট আর দ্য কজ অফ সাডেন অ্যারিথমিক ডেথ? করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে 85% কজ অফ সাডেন অ্যারিথমিক। হয় পেশেন্টের এমআই হয়েছে অথবা হচ্ছে মানে আগের মার্কার ইস্কামিয়া ছিল, ওখান থেকে সাডেন অ্যারিথমিক ডেথ হতে পারে, অথবা মায়োকার্ডিয়াল স্কারিং ছিল। তাহলে প্রিভিয়াস মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া, মায়োকার্ডিয়াল স্কারিং, অ্যাকিউট এমআই, এগুলো থেকে হচ্ছে 85% কেসে সাডেন অ্যারিথমিক ডেথ। এছাড়া কিছু স্ট্রাকচারাল কন্ডিশনে হয় হচ্ছে মাত্র 10%, যেটা হচ্ছে যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি থাকে, অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি থাকে, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি থাকে, সেগুলো কথা কার্ডিওমায়োপ্যাথি, স্টেনোসিস, এগুলো। আর কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নাই, কিন্তু কোনো একটোপিক কোনো সোর্স অফ অ্যারিথমিয়া তার আছে, যেমন উলফ পার্কিনসন হোয়াইট, তারপর হচ্ছে ব্রুগ্যাডার, লং কিউটি সিনড্রোম, কনজেনিটাল লং কিউটি সিনড্রোম হতে পারে। এগুলো ক্ষেত্রে মাত্র 5% পেশেন্ট সাডেন অ্যারিথমিক ডেথ। তাহলে মোস্ট কমন কজ অফ সাডেন অ্যারিথমিক ডেথ ইজ নট ব্রুগ্যাডার, not long QT, not hypertrophic cardiomyopathy or ARVD or AS, rather it is coronary heart disease. Electrolyte abnormality তো অনেক সময় হতে পারে। সাডেন কার্ডিয়াক ডেথ থেকে কিন্তু কোশ্চেন আছে। অ্যাবনর্মাল হার্ট সাউন্ড ইজ ইম্পর্টেন্ট, যেমন পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব অনেক সময় আমরা শুনি ইন কেস অফ পেরিকার্ডাইটিস। তাহলে এই চার্টটা আমরা একদম মুখস্থ কণ্ঠস্থ দুরস্থ করে ফেলবো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে ফার্স্ট হার্ট সাউন্ডটা আমরা কখন শুনি? এট দ্য অনসেট অফ সিস্টোলি। এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ফার্স্ট হার্ট সাউন্ড, বা একদম খুব স্লোলি স্প্লিট করে, বুঝাই যায় না।
কখন হয়? মাইট্রাল এবং ট্রাইকাসপিড ক্লোজ যখন হয় তখন শুনি। ফার্স্ট সাউন্ড কখন লাউড হয়? হাইপার ডাইনামিক সার্কুলেশন লাইক অ্যানিমিয়া, থাইরোটক্সিকোসিস, প্রেগন্যান্সি, এমএস। সফট হয় কখন? হার্ট ফেলিউর। আবার কোথায় হয়? মাইট্রাল রিগার্জিটেশনে কিন্তু ফার্স্ট সাউন্ড সফট। তাহলে বুঝতে হবে যে কোথায় কোথায় সফট হয়, কোথায় কোথায় লাউড। সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে এন্ড অফ সিস্টোল। এটা ইন্সপাইরেশনের সময় স্প্লিট করে, এক্সপিরেশনের সময় সিঙ্গেল হয়ে যায়, এটা কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে। সেকেন্ড হার্ট সাউন্ডটা অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভের ক্লোজার কে ইন্ডিকেট করে। অ্যাওর্টিক কম্পোনেন্টটা প্রথমে শোনা যায়, পালমোনারি কম্পোনেন্টটা পরে শোনা। ফিক্সড স্প্লিটিং কখন হয়? এএসডি। এএসডি তে হচ্ছে ওয়াইড ফিক্সড স্প্লিটিং। এএসডি তে কি হয়? আমার শুরুতে আমার রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, ঠিক না? তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে গেলে এ টু এবং পি2 সবসময় একটা ওয়াইড গ্যাপে সবসময় তারা কি হয়? বন্ধ হয়। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, তারপরে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, রাইট হার্ট ফেলিওর, এগুলো সবগুলোর ক্ষেত্রে দেখা যায় একটা ফিক্সড স্প্লিটিং কম। আমার রাইট অ্যাট্রিয়ামের উপর প্রেশার বেশি থাকার কারণে আমার দেখা যাচ্ছে পালমোনারি ভালভটা ক্লোজ হতে সময় নিচ্ছে, কারণ ওখানে প্রেশার বেশি, ব্লাড বেশি। অন দ্য আদার হ্যান্ড অ্যাওর্টিক ভালভটা আগেই ক্লোজ হয়ে যাচ্ছে, সো একটা ফিক্সড একটা ওয়াইড স্প্লিটিং তখন। ভেরিয়েবল স্প্লিটিং এরকম পাওয়া যায় হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এন্ড আদার থিংস। আর রিভার্স স্প্লিটিং কখন হয়? যখন আমার প্রবলেমটা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, বা ডাব্লিউপিডব্লিউ টাইপ বি, বা হকম, বা পেটেন্ট ডাক্তার সার্টিফিকেট, যত রকমের বাম পাশের সমস্যা, তার মানে হচ্ছে আমার পালমোনারি আগে ক্লোজ হয়ে যাচ্ছে, অ্যাওর্টিক ভালভ পরে ক্লোজ হচ্ছে, কারণ অ্যাওর্টিক ভালভের উপরে লোড অনেক বেশি, বা অ্যাওর্টিক ভালভ দুর্বল হয়ে পড়ছে, তখন আমার স্প্লিটিংটা হয়ে যাবে রিভার্স। তার মানে পি2 আগে ক্লোজ হয়ে যাবে ওর মতো করে, কিন্তু এ2 ক্লোজ হতে সময় লাগে। এই জন্য অ্যাওর্টিক স্টেনোসিস, এইচওসিএন, টাইপ বিডব্লিউপিডব্লিউ। টাইপ বিডব্লিউপিডব্লিউ তে মূলত আমার মানে অ্যাটিপিক্যাল যে এক্সট্রা যে স্ট্রিপস থাকে সেটা থাকে হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলে আমার এক্সট্রা সার্কিটটা বেশি থাকে, এই জন্য ওটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ওগুলো আসে। থার্ড হার্ট সাউন্ডটা আমরা কোথায় পাওয়া যায়? আর্লিন ডায়াস্টল, লো পিচ, গ্যালোপ বলে হার্ট ফেলিউরে বেশি পাওয়া যায়। এটা ভেন্ট্রিকুলার ওয়াল থেকে তৈরি হয়। ফিজিওলজিক্যালি অনেক সময় ইয়াং পেশেন্টদের পাওয়া যায়, প্যাথোলজিক্যালি অনেক সময় হার্ট ফেলিউর, এমআর, এসব ক্ষেত্রে পাওয়া যায়। আর ফোর্থ হার্ট সাউন্ডটা সবসময় পাওয়া যায় না, এটা ভেন্ট্রিকুলার অরিজিন। জাস্ট এস1 এর আগে অনেক সময় শোনা যায়। S4 is absent in atrial fibrillation. এটা সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সবাই করে শোনা যায়। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে S4 শোনা যায়, আর লেফট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিউরে S3 শোনা যায়। আর S4 অ্যাবসেন্ট ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু আসে। তাহলে জেভিপির এ ওয়েভ আর হার্টের S4 এগুলো সব অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে অ্যাবসেন্ট। সিস্টোলিক ক্লিক কোথায় পাওয়া যায়? স্টেনোটিক ভালভগুলোতে বেশি পাওয়া যায়, যেমন ভালভুলার স্টেনোস, অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, ফ্লপি মাইট্রাল ভালভ, এগুলোতে হচ্ছে ক্লিক পাওয়া যায়। প্রস্থেটিক হার্ট সাউন্ডের মধ্যে ক্লিক পাওয়া যায়। ওপেনিং স্ন্যাপ কোথায় পাওয়া যায়? ওপেনিং স্ন্যাপ, এটা মাইট্রাল স্টেনোসিসে ওপেনিং স্ন্যাপ পাওয়া যায়। এটা আসে না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ নিয়ে ভালো করে পড়াশোনা করলেই হবে। তাহলে হার্ট সাউন্ড থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, হার্ট সাউন্ডের উপর একটা কি জিনিস ছিল, এটা আমরা মিস করে গেলাম। হ্যাঁ, বিনাইন হার্ট মারমার আমরা কখন বলি? তাহলে যেসব মারমার গুলো সফট, মানে মিড সিস্টোলিক, হার্ট এট দ্য লেফট স্টার্নাল বর্ডার, কোনো রেডিয়েশন নাই, কোনো অ্যাবনর্মালিটি নেই, এটাকে আমরা বিনাইন বলি, সময় এটা আসে। সিস্টোলিক মারমার গুলো কি কি আছে? যেমন ইজেকশন সিস্টোলিক মারমার, যেটা সাধারণত পাওয়া যায় হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। প্যানসিস্টোলিক মারমার আমরা কোথায় পাই?
এটা একটা কনস্ট্যান্ট একটা ইন্টেন্সিটি বহন করে, এক্সটেন্ড ফ্রম দ্য ফার্স্ট হার্ট সাউন্ড থ্রুআউট দ্য সিস্টল টু দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, এটা সাধারণত এমআর, টিআর, ভিএসডি এসব জায়গায় আমরা পাই। লেট সিস্টোলিক মারমার আমরা অনেক সময় পাই হচ্ছে মাইট্রাল ভালভ প্রোলাপস, তো মুখস্থ করতে হবে। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি অনেক সময় লেট সিস্টোলিক মারমার। লেট সিস্টোলিক মারমার দুইটা কারণে হয়, ইউটিওসিএম, মাইট্রাল ভালভ প্রোলাপস। মারমার অ্যাসেস করতে হয় কি, আপনি যখন একটা মারমার বলবেন তখন কি কি কথা বলতে হবে? when does it occur? there is a murmur, এটা কি অ্যাপেক্স বিটের সাথে কোয়েনসাইড করে কিনা, যদি কোয়েনসাইড করে তাহলে সিস্টোলিক, না করলে ডায়াস্টোলিক। তাহলে there is a murmur which is systolic in nature, এটা বলতে হবে ফার্স্ট। গ্রেডিং বলতে হবে, যেটা কি ভেরি লাউড অথবা লাউড অ্যাসোসিয়েটেড উইথ থ্রিল, নাকি সফট, মডারেট, ভেরি সফট। গ্রেডিং করতে হবে। গ্রেড 6 হচ্ছে যেটা স্টেটো সারাই শোনা যায়। গ্রেড 5 হচ্ছে ভেরি লাউড। গ্রেড 4 হচ্ছে লাউড উইথ থ্রিল। গ্রেড 3 হচ্ছে এটা মডারেট। সো আমরা সাধারণত মারমার গুলোকে 3-4 এর মধ্যেই রাখি। হ্যাঁ, আর কোথায় শোনা যাচ্ছে? বেস্ট হার্ট অ্যাপেক্সে, নাকি বেস অফ দ্য হার্টে, নাকি অ্যাওর্টিক এরিয়াতে, নাকি পালমোনারি এরিয়া, এটা বলতে হবে। কোথাও রেডিয়েট করে কিনা সেটা বলতে হবে। ঠিক আছে, তাহলে কোথায় শোনা যাচ্ছে, কোথাও রেডিয়েট করে কিনা, সিস্টোলিক কিনা, ডায়াস্টোলিক কিনা, রেডিংটা যদি পারা যায় বললে ভালো। ঠিক আছে, তাহলে দেখেন ফোর্থ হার্ট সাউন্ডটা কোথায় পাওয়া যায়? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। ফার্স্ট হার্ট সাউন্ড প্রাণ। সেকেন্ড হার্ট সাউন্ড দেখেন দুইটা কম্পোনেন্ট, অ্যাওর্টিক এবং পালমোনারি। থার্ড হার্ট সাউন্ড সবসময় পাওয়া যায় না, তবে হার্ট ফেলিউরে অনেক সময় পাওয়া যেতে পারে। এখানে অনেকগুলো হার্ট সাউন্ডের সুন্দর সুন্দর নাম দেওয়া আছে, যেমন ইজেকশন সিস্টোলিক মারমার কোথায় পাওয়া পাওয়া যায়, অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস। প্যানসিস্টোলিক মারমার কোথায় পাওয়া যায়? এমআর, ভিআর, টিআর, ভিএসডি। লেট সিস্টোলিক মারমার পাওয়া যায় দুই জায়গায়, হকম, আর একটা হচ্ছে মাইট্রাল ভালভ প্রোলাপস। আর্লি ডায়াস্টোলিক মারমার পাওয়া যায় অ্যাওর্টিক রিগার্জিটেশন, পালমোনারি রিগার্জিটেশন। আর মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া যায় হচ্ছে এমএস, টিএস, এগুলো। তাহলে ডায়াস্টোলিক মারমার কি কি আছে? Diastolic murmur is due to accelerated or turbulent flow across the mitral or tricuspid. Low pitch, always evaluated by the bale of the staple. Mid diastolic murmur may be due to MS located at the apex and axilla, and tricuspid located at the left sternal bone. Early diastolic murmur অনেক সময় আমরা কোথায় পাই? In aortic regurgitation or pulmonary regurgitation. Best heart at the left sternal border, with the patient sitting forward, breath hold after expiration. খুবই ইম্পর্টেন্ট কথা। কন্টিনিউয়াস মারমার, মেশিনারি মারমার আমরা পেটেন্ট ডাক্তার সার্জারি ইউজেস পাই। সো মারমার বোঝার জন্য, বা সরি ভালভুলার হার্ট ডিজিজ গুলো ভালো মতো বোঝার জন্য ইকোকার্ডিওগ্রাফ করতে হবে। কালার ডক্টর আমার পেশেন্ট হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তো হার্ট ফেলিউর হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনড্রোম that develops when the heart cannot maintain the adequate outputs or can do only at expense of elevated ventricular filling pressure. তাহলে সিস্টোলিক মারমার কি কি আছে? অ্যাওর্টিক স্টেনোসিস, এটা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার। লাউড রেসপিং কোয়ালিটি, কোথায় ভালো শোনা যায়? বেস অফ দ্য হার্ট অথবা লেফট স্টার্নাল বর্ডার, অথবা জাস্ট অ্যাওর্টিক কম্পোনেন্টের ওই জায়গাটাতে রেডিয়েটিং টু দ্য সুপ্রাস্টার্নাল নচ এন্ড ক্যারোটিডস। It's a single second heart sounds লাগে, ইজেকশন ক্লিক শোনা যায় অনেক সময়, স্লো রাইজিং পালস থাকে। প্রেশার ওভারলোডের জন্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, তখন গিভিং অ্যাপেক্স বিট পাওয়া যায়। এমআর একটা প্যানসিস্টোলিক ব্লোয়িং মারমার, অ্যাপেক্সে ভালো শোনা যায়, সফট থার্ড হার্ট সাউন্ডও থাকে অনেক সময়, ভলিউম ওভারলোডের জন্য ফোর্থ হার্ট সাউন্ডও থাকে। ডিএসডি একটা প্যানসিস্টোলিক মারমার, লোয়ার লেফট সিস্টার্নাল বর্ডারে ভালো শোনা যায়, এটা হোল প্রিকর্ডিয়ামে রেডিয়েট করে।
এছাড়া বিনাইন থাকতে পারে মারমার, সিস্টেমিক মারমার গুলো বিনাইন হয়। Heart failure may be diagnosed when the patient with significant heart disease develop the signs symptoms of low cardiac output, pulmonary congestion. হ্যাঁ, লেফট হার্ট ফেলিওর পেশেন্টদের কি হয়, লেফট ভেন্ট্রিকুলার আউটপুট রিডিউসড হয়ে তখন লেফট অ্যাট্রিয়াম, পালমোনারি ভেনাস প্রেসার এগুলো বাড়তে থাকে। এটা সাডেনলি এমআই এর পরে হতে পারে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় পালমোনারি ভেসোকনস্ট্রিকশন হয়, পেশেন্টের পালমোনারি এডেমা ডেভেলপ করে। অন দ্য আদার হ্যান্ড রাইট হার্ট ফেলিওর যখন there is reduction in the right ventricular output, মোস্ট কমন হচ্ছে লাং ডিজিজ, পালমোনারি ভালভিউলার ডিজিজ যেগুলো আছে, তারপরে পালমোনারি এম্বোলিজম। পর পালমোনারি আমরা কখন বলবো, লাং ডিজিজের জন্য যখন হার্ট ফেলিওর ডেভেলপ করে, রাইট হার্ট ফেলিওর, তখন সেটাকে আমরা বলবো পর পালমোনারি। সেক্ষেত্রে আমরা রেইজিএভি পাবো, টেন্ডার হেপাটোমেগালি পাবো, অ্যাসাইটিস পাবো, পালমোনারি এডিমা পাবো। অনেক সময় বাইভেন্ট্রিকুলার ফেলিওরও হতে পারে, এমআই বা করোনারি আর্টারিজে বাইভেন্ট্রিকুলার ফেলিওরও হতে পারে। প্যাথোজেনেসিস তো অনেক আছে। আমরা যদি হেডিং গুলো চিন্তা করি, ভেন্ট্রিকুলার ডিসফাংশনের জন্য হতে পারে। হ্যাঁ, তো এখানে একটা চার্ট আছে, এই চার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য প্যাথোজেনেসিস অফ হার্ট ফেইলিউর। একটা তো আমরা বললাম যে ভেন্ট্রিকল ঠিক মতো কন্ট্যাক্ট করতে পারে না আফটার এমআই, অথবা মায়োকার্ডাইটিস অথবা কার্ডিওমায়োপ্যাথি, অ্যাকাইনেটিক ভেন্ট্রিকল। আবার ভেন্ট্রিকলের আউটফ্লোতে কোনো অবস্ট্রাকশন যদি থাকে, যেমন স্টেনোসিস, হাইপারটেনশন, যেগুলো শুধু লেফট হার্ট ফেলিওর করে, পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি স্টেনোসিস রাইট হার্ট ফেলিওর করে, সেগুলো হচ্ছে আউটফ্লো অবস্থা। ইনফ্লোতে তো অবস্ট্রাকশন থাকতে পারে, যেমন এমএস, টিএস। তাহলে আউটফ্লো ইনফ্লোতে অবস্ট্রাকশন থাকলেও হার্ট ফেলিওর হতে পারে। আবার ভেন্ট্রিকল ডায়ালেটেড হয়ে ভেন্ট্রিকলের কার্যক্ষমতা কমে যাচ্ছে, যেসব রিগার্জিটেন্ট মারমার গুলো আছে যেগুলোতে ভলিউম ওভারলোড, যেমন এমআর, টিআর, এগুলো এআর, এমআর, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে ভলিউম ওভারলোড হতে পারে, রাইট ভেন্ট্রিকলে ভলিউম ওভারলোড, ভিএসডি, এএসডি। তাহলে হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর যেগুলো আছে, এনিমিয়া, থাইরোটক্সিকোসিস, বেরিবেরি, এগুলোতে কিন্তু ভলিউম ওভারলোড। অন দ্য আদার হ্যান্ড আউটফ্লো অবস্ট্রাকশন হয় প্রেশার ওভারলোড। প্রেশার ওভারলোডে অ্যাপেক্স বিট হয় হিভিং অ্যাপেক্স বিট, ভলিউম ওভারলোডে অ্যাপেক্স বিটটা হয় থার্স্টিং অ্যাপেক্স। অ্যারিথমিয়া থেকে হার্ট ফেলিওর হতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কমপ্লিট হার্ট ব্লক। অনেক সময় ডায়াস্টোলিক ডিসফাংশন থেকে হার্ট অ্যাটাক হতে পারে, এগুলো সাধারণত হয় কার্ডিওমায়োপ্যাথি অথবা ট্যাম্পোনেটস, অথবা ফাইব্রোসিস যখন হয়, কনস্ট্রিক্টেড পেরিকার্ডাইটিস হয়, তখন কি হয়, ডায়াস্টোল করতে পারে। এখানে একটা হার্ট ফেলিওরের সুন্দর মেকানিজম দেওয়া আছে যে হার্ট ফেলিওর কখন হতে পারে, ইনক্রিজ ব্লাড প্রেশার এন্ড কার্ডিয়াক ওয়ার্ক, ভেসোকনস্ট্রিকশন হয়ে আফটার লোড বেড়ে গিয়ে মায়োসাইট লস হয়ে হার্ট ফেলিওর হতে পারে। অন দ্য আদার হ্যান্ড সোডিয়াম ওয়াটার রিটেন করে ইন্ট্রাভাস্কুলার ভলিউম বেড়ে কার্ডিয়াক ওভারলোড করে মায়োসাইট লস করে হার্ট ফেলিওর করে। মেইন মেকানিজম হচ্ছে কার্ডিয়াক আউটপুট কম, আরেকটা মেইন মেকানিজম হচ্ছে মায়োসাইট লস হওয়া। সো প্রলংড সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট আছে। এটা কার্ডিয়াক মায়োসাইট ক্যাপোপ্টাসিস করে, হাইপারট্রফি করে, ফোকাল মায়োসাইট নেক্রোসিস হয়। অন দ্য আদার হ্যান্ড সোডিয়াম ওয়াটার রিটেনশন করেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়। ফেইলিউর কিন্তু হাই আউটপুট ফেইলিউর হবে, যেমন অ্যানিমিয়া, থাইরোটক্সিকোসিস, বেরিবেরি, এগুলোতে হচ্ছে হাই আউটপুট কার্ডিয়াক ফেইলিউর বলে। ভালভুলার ডিজিজ থেকে আমার কার্ডিয়াক ফেইলিউর হতে পারে। সো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আমাকে ভালো করে করতে হবে, ইন্টারকারেন্ট ইনফেকশন আছে কিনা, এএফ আছে কিনা, এগুলো দেখতে হবে। অ্যাকিউট হার্ট ফেলিউর সামটাইমস supervenes as a result of decompensation episode on a background of chronic heart failure, তখন আমরা সেটাকে অ্যাকিউট অন ক্রনিক হার্ট ফেলিউর বলি। তাহলে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর যখন হয়, সাডেন অনসেট ডিজনিয়া শুরু হয়, অর্থোপনিয়া, রেসপিরেটরি ফেলিওর, পেশেন্ট অনেক পেইল এন্ড ক্লামি হয়ে যায়, পেরিফেরিজ গুলো অনেক সময় কোল্ড থাকে, পালস অনেক র্যাপিড থাকে, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, বিপি হাই থাকে, হুম, অনেক সময় জেবিপি রেস্টও থাকতে পারে, অ্যাপেক্স ইজ নট ডিসপ্লেসড, গ্যালোপ রিদম পাওয়া যেতে পারে, ঠিক আছে, দ্যাট ইজ থার্ড হার্ট সাউন্ড। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট মে অ্যাগ্রাভেট হার্ট ফেলিওর অন এ প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ, তখন আমরা সেটাকে বলবো অ্যাকিউট অন ক্রনিক হার্ট ফেলিওর। এটা হচ্ছে আগে একটা পেশেন্টের হার্ট ডিজিজ ছিল, এখন নতুন করে এমআই হয়েছে, ইনফেকশন,
অ্যারিথমিয়া বা থেরাপি ঠিক মতো নেয় নাই, অথবা এমন একটা ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়েছে যেটা ফ্লুইড রিটেইন করে, বা নেগেটিভ আনোট্রপিক এফেক্ট আছে যেমন বিটা ব্লকার অথবা এনএসএইড স্টেরয়েড, অথবা হঠাৎ করে পালমোনারি এম্বোলিজম হয়েছে, অথবা পেশেন্ট প্রেগনেন্ট, আগে থেকে হার্টের সমস্যা ছিল এখন অ্যাগ্রাভেট করছে, অ্যানিমিয়া, থাইরোটক্সিকোসিস, অথবা ফ্লুইড দিয়ে পেশেন্টের হার্ট ফেলিওর অ্যাগ্রাভেট করতে পারে। সো এখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে প্রেগন্যান্সি, অ্যানিমিয়া, থাইরোটক্সিকোসিস, স্টেরয়েড, এনএসএইড, বিটা ব্লকার, new onset MI, arrhythmia, they can all aggravate the pre-existing heart disease and do the heart failure. তাহলে রাইট হার্ট ফেলিউরে জিভিবি বাড়বে, হেপাটিক কনজেশন হবে, পেরিফেরাল ইডেমা হবে, অ্যাসাইটিস হবে, প্লুরাল এফিউশন হবে, ক্রনিক হার্ট ফেলিউর সামটাইম অ্যাসোসিয়েটেড উইথ মার্কড ওয়েট লস, এটাকে কার্ডিয়াক অ্যাকেশিয়া বলে, স্ক্যাটেল মাসল আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যেতে। তাহলে হার্ট ফেলিউর থেকে কিন্তু রেনাল ফেলিউর হতে পারে, কার্ডিও রেনাল সিনড্রোম, হাইপোক্যালেমিয়া হতে পারে, যেহেতু আমরা পটাশিয়াম লুজিং ডায়াবেটিক্স দেই, হাইপার ক্যালেমিয়া হতে পারে, হাইপোনেট্রিমিয়া হতে পারে কিন্তু হার্ট ফেলিউর, এবং সেটা একটা পুয়ার ডায়াগনস্টিক, পুয়ার প্রগনস্টিক মার্কার। এই ছবিটা ভালো করে দেখবো, রাইট হার্ট ফেলিউরে কি কি হয়, রেস জেভিপি, টেন্ডার হেপাটোমেগালি, অ্যাসাইটিস, পেরিফেরাল ইডেমা। এইরকম ফিচার যদি লাংসের কারণে হয় তাহলে সেটাকে বলে করপালমন। অন দ্য আদার হ্যান্ড রেস জেভিপি থাকতেও পারে, নাও থাকতে পারে। পালমোনারি ইডেমা অনেক কমন, কার্ডিওমেগালি, পালমোনারি ইডেমা, প্লুরাল এফিউশন, ইট গোজ ইন ফেভার অফ লেফট হার্ট ফেলিউর। হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ পেরিফেরাল ইডেমা? খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সাধারণত পেরিফেরাল ইডেমা কার্ডিয়াক প্রবলেমের জন্য হয়, রাইট বা লেফট হার্ট ফেলিওর, মোর কমন ইন রাইট হার্ট ফেলিওর। ডায়াগনোসিস কি কার্ডিয়াক ফেলিওর থেকে হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি, পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন, ভেনাস এফিসিয়েন্সির জন্য হতে পারে, হ্যাঁ, ভেরিকোজ ভেইন, হাইপোঅ্যালবুমিনেমিয়া ডিউ টু এনি কজ, নেফ্রোটিক সিনড্রোম, লিভার ফেলিওর, রেনাল ফেলিওর, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি। অনেক ড্রাগস পেরিফেরাল ইডেমা করে, যেমন সোডিয়াম রিটেনশন করে যারা যারা এনএসএইড, ফ্লোরডোপেসন বা নিফিডিপিন, অ্যামলোডিপিন, এগুলো কিন্তু হচ্ছে ক্যাপিলারি পার্মিয়াবিলিটি বাড়িয়ে পেরিফেরাল ইডেমা। অনেক সময় ইডিওপ্যাথিক পেরিফেরাল ইডেমা হতে পারে, লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়ে তারপরে কিন্তু অনেক সময় পেরিফেরাল ইডেমা হতে পারে। লিভার ফাংশন ইম্পেয়ার্ড হতে পারে, থ্রোম্বোএম্বোলিজম ডেভেলপ করতে পারে, অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, সাডেন ডেথ হতে পারে বাই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ইনভেস্টিগেশন আমরা কি করতে পারি, বিএনপি লেভেল করতে পারি, চেস্ট এক্সরে করতে পারি, প্রগনোস্টিক মার্কার আছে বিএনপি, কিন্তু বিএনপি লেভেল করে অ্যাসেস করতে পারে যে আমার হার্ট ফেলিওর হচ্ছে কি হচ্ছে না। তাহলে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট হার্ট ফেলিওর ইজ ইম্পর্টেন্ট। পালমোনারি এডিমা একটা মেডিকেল এমার্জেন্সি, সো পেশেন্টকে আপরাইট করে রাখতে হবে, বিপি পালস গুলো চেক করতে হবে, পেশেন্টকে অক্সিজেন দিতে হবে, হ্যাঁ, আইভি ফুলসোমাইড দেওয়া যেতে পারে, সিপ্যাপ এর রোল আছে, ডায়াবেটিক্স তো দিবই আমরা, হ্যাঁ, অনেক সময় আইভি জিটিএন দেওয়া যেতে পারে টু রিডিউস দ্য প্রিলোড এন্ড দ্য আফটার। এরপরেও যদি আমরা মেজার ফেল করি তাহলে ডোবুটামিন, পার্টিকুলারলি হাইপারটেনসিভ পেশেন্টদেরকে ডোবুটামিন দেওয়া যেতে পারে, তারপরে ইন্টায়াওটিক বেলুন পাম্প দেওয়া যেতে পারে, পালমোনারি এডিমা বা শকে অনেক সময় ইন্টায়াওটিক বেলুন পাম্প দেওয়া যেতে পারে। ক্রনিক হার্ট ফেলিওর ক্ষেত্রে প্রিলোড আফটার লোড আমাকে কমাতে হবে, রিদম ঠিক না থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, ড্রাগ থেরাপি দিতে হবে, রিভাস্কুলারাইজেশন করা যেতে পারে, অনেক কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন লাগে। এখানে একটা হার্ট ফেলিওরের সুন্দর এক্সরে আছে, এই যে কার্লিস বি লাইন দেখা যাচ্ছে, কার্ডিয়াক সিলোটি অনেক বড় হয়ে গেছে, আমার হাইলার ভেসেলস গুলো এনলার্জ, আপার লোব ডাইভারশন দেখা যাচ্ছে, ঠিক আছে, অ্যালভিউলার শ্যাডো দেখা যাচ্ছে, ব্যাট উইংস অ্যাপিয়ারেন্স এর মতো। তাহলে এগুলো সব হচ্ছে হার্ট ফেলিওর। ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট পালমোনারি এডিমা তাহলে কি, সিট দ্য পেশেন্ট আপ, এটা প্রিলোডকে রিডিউস করে, ইট উইল রিডিউস দ্য প্রিলোড। হাই ফ্লো অক্সিজেন হাইপোক্সিয়া কমাবে, কন্টিনিউয়াস সিপ্যাপ দিলে অনেক সময় দেখা যায় প্রিলোড আফটার লোড এগুলো কমে যায়, আইভি জিটিএন দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও প্রিলোড আফটার লোড এটা কমিয়ে দিবে, এবং লুপ ডায়োটিক্স দিতে হবে, ফ্লুইড ওভারলোডটা কমিয়ে দিবে। আমরা আজকে 50 পেজ পর্যন্ত পড়বো, আর 5 মিনিটস পর আমাদের ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ, তারপর আমরা নেক্সট ক্লাস আবার বাকিটা করবো।
তাহলে জেনারেল মেজার্স ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিওর আমরা কি কি দেবো? পেশেন্টকে এডুকেট করতে হবে। ব্যালেন্স ডায়েট, হ্যাঁ, বেশি পানি খাওয়া যাবে না বা হাই সল্ট ইনটেক করা যাবে না, বিকজ সল্ট খেলে ওয়াটার রিটেনশন বেড়ে যাবে। অ্যালকোহল মডারেশন, স্মোকিং সেসেশন, এক্সারসাইজ, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিনেশন। ইনফ্লুয়েঞ্জা নিউমোকক্কাল ভ্যাকসিনেশন কিন্তু আমরা সাধারণত মনে করি যেন সিওপিডি অ্যাজমা পেশেন্টদের নিতে হয় না, হার্ট ফেলিওর পেশেন্টদেরও নিতে হয়। সো ড্রাগ ট্রিটমেন্টের ভিতরে এখন আমরা যেটা বলি ফ্যান্টাস্টিক ফোর, আমরা অবশ্যই একটা ডায়াবেটিক্স দিব, এসি ইনহিবিটর বা এআরডি দিব, একটা GLP-1 অ্যাগনিস্ট দিব, এবং স্টেবল কন্ডিশনে একটা বিটা ব্লকার। এই চারটা ড্রাগকে বলা হয় ফ্যান্টাস্টিক ফোর ইন কেস অফ হার্ট ফেলিওর। সো ডায়াবেটিক্স আমরা কি কি দিতে পারি এখানে? ইউরিনারি সোডিয়াম ওয়াটার কমানোর জন্য আমরা এখানে ডায়াবেটিক্সটা দিব। মেইনলি আমাদের উদ্দেশ্য এখানে ফুসোমাইড, অনেক সময় আমরা অ্যাকিউট হার্ট ফেলিওরে সিরিঞ্জ পাম্পে 5 to 10 মিলিগ্রাম পার আওয়ার করে লিখে দিই। থায়াজাইড দেওয়া যেতে পারে, হ্যাঁ, বাট এটা আমাকে দেখে দেখে দিতে হবে, বিকজ এগুলো ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, সো বারবার ইলেকট্রোলাইট চেক করতে হবে। এছাড়া মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, স্পাইরোনোল্যাকটোন, এথিলিনেরন, ফেনেরেনন, এগুলো দেওয়া যেতে পারে। অনেক সময় আমরা ক্লোসেমাইড এবং স্পাইরোনোলাকটিন কম্বিনেশন দিই, ফ্লুল্যাক দিই, এটাও ভালো কাজ করে। এসি ইনহিবিটর ইউজ করা যেতে পারে, SGLT2 ইনহিবিটর ইউজ করা যেতে পারে। এটা আমার গ্লুকোজকে অ্যাবজর্ব হতে দেয় না, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে, সো অসমোটিক ডায়ালিসিস। এটার মর্টালিটি বেনিফিট দেখা গেছে। কিছু কিছু ড্রাগ আছে হার্ট ফেলিউরে ব্যবহার করলে এটার মর্টালিটি বেনিফিট আছে। এসি ইনহিবিটর ইজ ওয়ান অফ দেম, SGLT2 inhibitor is one of them, spironolactone is one of them, Harney therapy is one of them, হ্যাঁ, এগুলো কার্ডিয়াক রিমডেলিং কে প্রিভেন্ট করে, স্পেশালি এসি ইনহিবিটর। এর জন্য হাইপার ক্যালেমিয়ার কোনো ইস্যু না থাকলে মডারেট টু সিভিয়ার হার্ট ফেলিউরে আমরা অবশ্যই কি দিব? এসি ইনহিবিটর দিব। তবে এটা অ্যাডভার্স ইফেক্ট গুলো মাথায় রাখতে হবে, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, রেনাল ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে, বা যেসব পেশেন্টদের বায়োলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্যারাডক্সিক্যালি সেরাম ক্রিয়েটিনিন অনেক বাড়িয়ে দিচ্ছে। সো সিস্টোলিক প্রেশার 100-র উপরে থাকলে আপনি এসি ইনহিবিটর সেফলি দিতে পারেন। অনেক সময় আমরা ডাক্তাররা ভয় পাই যে বিপি তো কম, 110, 105 আর 120-এর নিচে আমরা কি এসি দিব কিনা। সিস্টোলিক বিপি 100-র উপরে থাকলে এসি ইনহিবিটর দিব, এবং দেওয়ার পর রেনাল ফাংশন, সেরাম পটাশিয়াম গুলো চেক করবেন। এআরবি আমরা দিতে পারি, এটাও ভালো টলারেটেড। এই ছবিটা আমরা সবাই খেয়াল করি যে আমরা যদি ডায়াবেটিক্স দিই তাহলে এটা সল্ট এবং ওয়াটার রিটেনশন এই জায়গাটায় গিয়ে কাজ করবে, এগুলো স্পেশালি হেল্প করে। মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। বিটা ব্লকার কি করে? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকে কমায় দেয়, ফলে অ্যারিথমোজেনিয়াটা কমে যায়, ভেসোকনস্ট্রিকশন হওয়ার চান্স কমে। এআরবি, এসি এগুলো সব কি অ্যানজিওটেন্সিন লেভেলে গিয়ে কাজ করে। নেপ্রিলাইসিন ইনহিবিটর কি করে? যে এন্ডোপেপটাইডস গুলোকে ভাঙতে দেয় না, ফলে ওরা কিন্তু ভেসোডাইলেশন করে এবং সল্ট এবং ওয়াটার এক্সক্রিশনে হেল্প। এর পাশাপাশি GLP-1 অ্যাগনিস্টে এখন খুব, SGLT2 ইনহিবিটর, এগুলো এখন খুব বেশি ইউজ হচ্ছে। তাহলে আমরা ড্রাগস এর ভিতরে কি কি আমরা দিই? এসি ইনহিবিটর দিই, ডোজ জানতে হবে। আমরা র্যাবিপিল 1.25 থেকে 10 পর্যন্ত দিতে পারি। আমরা লোসার্টান দিই, ভালসার্টান দিই, ভালসার্টান 40 থেকে 160 পর্যন্ত দেওয়া যেতে পারে, লোসার্টান 25 থেকে 100 পর্যন্ত দেওয়া যেতে পারে। আমরা বিটা ব্লকারের ভিতরে চেষ্টা করবো বিসোপ্রোলল, মেটোপ্রোলল এগুলোর মধ্যেই থাকা, কার্বিডোল, কারণ এগুলোর বেনিফিট বেশি। বিসোপ্রোলল 1.25 থেকে শুরু করে 10 পর্যন্ত দেওয়া হয়, মেটোপ্রোলল 25 থেকে শুরু করে 100 মিলিগ্রাম বিডি করে দেওয়া হয়, ঠিক আছে, এগুলো আমরা দিই। স্যাকুবিচিল ভালসার্টান যেটা আর্নি থেরাপি, সেটাও কিন্তু 50 আছে, তারপরে কি আছে 200 আছে, এগুলো আমরা দিতে পারি। সো নেপ্রিলাইসিন ইনহিবিটরের বিষয়টা আমি আগে ব্যাখ্যা করেছি, যেটা নেপ্রিলাইসিন ইনহিবিটর যেমন স্যাকুবিচিল, এটা এই এএনপি বিএনপি কে ব্রেকডাউন হতে দেয় না, ফলে এরা কাজ করতে পারে, ডায়ালিসিস করতে পারে, বডির ওয়াটার কন্টেন্টটা কমিয়ে দিতে পারে। এছাড়া আমরা অনেক সময় হার্ট ফেলিউরে ভেসোডাইলেটর দিই, নাইট্রেট দিতে পারি, এটা প্রিলোড কমায়, আর্টারিটাকে ডায়ালেট করে। হাইড্রালাজিন আফটার লোড কমায়, হ্যাঁ, তো হাইড্রালাজিন আফটার লোড কমায়, নাইট্রেট কি করে? ভেসোডাইলেট করে প্রিলোড করে। প্রিলোড কমাতে হলে আমাকে ভেসোডাইলেটর ইউজ করতে হবে, আফটার লোড কমাতে হলে আমাকে হাইড্রালাজিন, এসি ইনহিবিটর, এআরবি, এরা সবাই আফটার লোড কমায়। বিটা ব্লকার আমরা ইউজ করতে পারি বিসোপ্রোলল, কার্ডিয়াক মর্টালিটি আছে বিটা ব্লকারের,
ঠিক আছে, এসি ইনহিবিটর আছে, স্পাইরোল্যাকটিন আছে। অনেক সময় হার্ট ফেলিয়ার আমরা ইভাব্রাডিন ইউজ করি। ইভাব্রাডিন হচ্ছে একটা পানি চ্যানেল ব্লকার, এসির মধ্যে কাজ করে। এটা হার্ট রেটটাকে কমায় কিন্তু ব্লাড প্রেশার কমায় না। এটা খুব ভালো কাজ। ডিগক্সিন অনেক সময় আমরা হার্ট ফেলিয়ারে ব্যবহার করি, স্পেশালি যাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কনকমিনেন্টলি থাকে। ঠিক আছে, অনেক সময় অ্যামিওডারোনও দেওয়া হয়, বিশেষ করে যেসব পেশেন্টের হার্ট ফেলিওর সাথে এফ থাকে, রিদম কন্ট্রোল করার জন্য আমরা অনেক সময়। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ভিতরে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, রিভাস্কুলারাইজেশন থেরাপি এবং কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন এগুলো আছে। সো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম কার্ডিয়াক অ্যারিথমিয়া দিয়ে শুরু করব। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত শেষ।